গুরুগণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাচা। নমস্কার, আমি প্রশান্ত মণ্ডল। চলমান জীবন ও সাহিত্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এছাড়া আমার প্রোফাইল প্রশান্ত মণ্ডল নামে রয়েছে। সেখানে আমাদের চিন্তা চেতনা, চলমান জীবন ও সাহিত্য, বিভিন্ন বিষয়গুলি, প্রাকৃতিক বিষয়গুলোকে তুলে ধরি এবং তার সঙ্গে সঙ্গে আমার লেখা কিছু কবিতা যেটুকু পারি সেটুকু আমি এই পেজ, প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মধ্যে প্রকাশ করার চেষ্টা করি। সাহিত্য রচনার ক্ষুদ্র প্রয়াস একটু একটু করে যেটুকু করি সেটুকু এখানে তুলে ধরি। আজকে আমার সঙ্গে আমার খুব প্রিয় একজন লেখক বর্তমানে লিখছেন বিভিন্ন অনলাইন ম্যাগাজিন এবং বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার একটি বিখ্যাত গল্পগ্রন্থ আতঙ্কের 4 রাত অত্যন্ত জনপ্রিয় হয়েছিল একসময়, বেশ কিছুদিন, মোটামুটি আজ থেকে 2-3 বছর আগে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থটি। তো সেই রাজকুমারের সঙ্গে আজকে এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, সেই প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। বিভিন্ন সাহিত্য রচনার পাশাপাশি, গল্পের পাশাপাশি প্রায় শতাধিক কবিতা রাজকুমার লিখেছে। তার মধ্যে বেশিরভাগ কবিতাই তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এবং বেশ কিছু কবিতা বিভিন্ন বন্ধু মহলে আমাদের ঘোরাঘুরি করে। তো সে রাজকুমার আমার সঙ্গে আজকে যোগদান করেছে আমার চ্যানেলে কিছু কথা বলার জন্য। রাজকুমার, তোমাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমার দর্শকদের সামনে তোমার কিছু অনুভবের কথা আমরা আজ দুজনেই তুলে ধরব। নমস্কার। আমার পাশে যিনি বসে আছেন উনি একজন আমার শ্রদ্ধেয় মাতুল সম্পর্কিত। উনি আমাকে পড়িয়েছেন এক সময়, সে মতো করে শিক্ষা দিয়েছেন এবং সাহিত্য চর্চার দিক থেকে অনেকটা আমাকে সহযোগিতা করে। ওনার উৎসাহ এবং ওনার অনুপ্রেরণায় আমি অনেক লেখালেখি যতটুকু আমার বন্ধু মহলে বা দেখেছি বা প্রকাশিত হয়েছে কিছু, সেখান থেকে যতটাই যা করেছে হয়তো ওনার আশীর্বাদ অবশ্যই আমার উপর আছে। এবং সেই দিক থেকে আজকে আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আজকে প্রয়াণ দিবস, এই দিবসে কিছু আলোচনা, আজকে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এবং আমাদের যে আমার স্যার আমাকে বললো যে এই বিষয়ে হয়তো আলোচনা আমরা হয়তো অনেক ক্ষেত্রে অনেক রকম শুনে থাকি, কিন্তু আজকে এই বিষয়ে অনেকে হয়তো তুলে ধরে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে হয়তো সাহিত্য চর্চা নিয়ে খুব কম আলোচিত হচ্ছে। তো সেই প্রসঙ্গে আজকে আলোচনা। তাই আলোচনা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে অপআলোচনাটা বেশি। ও যেটুকু বললো বা আমি যেটুকু বললাম, আমাদের সাহিত্য রচনা সেভাবে বিশেষ জায়গায় যায় না। আমাদের ভালো লাগা থেকে আমরা রচনা করি, একে অপরের আমাদের যে ভাব বিনিময় সেটা আমি লিখে ওকে দেখাই, ও লিখে আমাকে দেখায়। আমি এছাড়া আমার অন্যান্য যারা রয়েছে আমার পরিচিতর মধ্যে তারা দেখে, ওর যে ফ্রেন্ড সার্কেল বা তার যে পরিচিত লোক আছে তারা দেখে। এই যে আমরা লিখি, আমাদের সাহিত্য রচনা যে বিরাট জায়গায় চলে যাবে এরকম আশাও আমাদের কোনোদিন নেই। তবুও আমাদের ভালো লাগা থেকে আমাদের এই সাহিত্য রচনাটা আছে। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিনও পরিচয়। আজকের এই আলোচনার পূর্বেই কবি কাজী নজরুল ইসলামের কথা দিয়েই শুরু করলাম। বিষয় হচ্ছে কবি রবীন্দ্রনাথ। আজকে 22শে শ্রাবণ। আজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের এই দিনে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। আজকে তার প্রয়াণ দিবস। তার কথা স্মরণ করে আজকে আমি এবং আমার সঙ্গে আমার ছাত্রপ্রতিম শ্রী রাজকুমার মণ্ডল আমার সঙ্গে বসে আছে। তার সঙ্গে আজকে আমাদের এই রবীন্দ্রনাথের যে তিরোধান দিবস, সেই বিষয়ে কিছু কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের মধ্যে নেই, তবু তার বিভিন্ন সাহিত্য রচনা, তার বিভিন্ন লেখালেখি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে রাখে। আজকে আমরা দুজনেই রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যেটুকু হয় আপনাদের সামনে উপস্থাপন করছি। এত সুন্দর একটা আলোচনায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যে রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের অনেকের কাছে হয়তো অনেক কিছু অজানা থেকে যায়। তেমনই কিছু কথাবার্তা উঠে আসে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে। তো সেখান থেকে আমি দেখতে পাই যে রবীন্দ্রনাথ যেমন প্রেমী আছে তেমন বিরোধী অনেক আছে। সেটা আমাদের ঊনবিংশ শতাব্দীর দিক থেকে আমরা যদি দেখতে যাই, তো সেদিকেও কিন্তু আমরা বাংলা সাহিত্যে চর্চা করতে গেলে আমরা দেখতে পাবো সেসব দিকগুলো। যেমন অনেক কবি, রবীন্দ্র উত্তরীয় যে কবিগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসে এবং তারা কিন্তু সেই সময় বিরোধিতাও করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং তেমনই কিছু কবি বা লেখক বা সাহিত্যিক যারা আছে তাদের মধ্যে আমরা কাজী নজরুল ইসলামকেও কিন্তু দেখতে পাই। তো সেটা কতটা সত্য সেই বিষয়ে আমি কিছুটা আলোচনা বলে থাকি। বিষয়টা এরকম যে কাজী নজরুল ইসলামকে অনেকেই মনে করে রবীন্দ্র বিরোধী, বা রবীন্দ্রনাথ ঠাকুরকেও মনে করেন অনেকেই যে
কাজী নজরুল ইসলামের বিরোধী। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট এবং ইত্যাদি থেকে অনেকেই এখন মনে করে যে মনে হয় কাজী নজরুল ইসলামের প্রতিভা সমস্ত কিছু হয়তো কাজে মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে নিয়েছিলেন, এরকম বিভিন্ন মানে অপসংস্কৃতি কিন্তু ছড়িয়ে পড়ে। সেটা সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরাও শুনেছি বা দেখেছি, এগুলো হয়, এরকম হয়, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। কেননা 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছেন 1899 খ্রিস্টাব্দে। অর্থাৎ আমরা যদি দেখি যে 1941 থেকে 1899, প্রায় 58 থেকে 60 বছরের ডিফারেন্স দুজনের মধ্যে। তাহলে একজনের সঙ্গে আরেকজনের যে প্রতিযোগিতা, এটা মানে আপাত দৃষ্টিতেই মনে হয় যে যেন এটা সত্য নয়। তবে কি কাজী নজরুল ইসলাম, মহিতলাল মজুমদার ইত্যাদি বিখ্যাত কবিরা যখন তাদের সাহিত্য রচনা যখন তারা করছেন, সে সময় কিন্তু মধ্য গগনে জল করছেন রবি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা তখন সারা বাংলা তথা সারা পৃথিবীব্যাপী একটা বিশাল জায়গায় রয়েছে, তার বিভিন্ন লেখালেখি। এবার সেই সময় রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, সেই যে তার যে সব কিছুর মধ্যে সে সুন্দরকে তিনি স্থাপন দিয়েছেন, অর্থাৎ তার যে জীবন দেবতা, সব কিছু মঙ্গলময়, তার লেখার মধ্য দিয়ে, তার সাহিত্য রচনার মধ্য দিয়ে সেই পরম মঙ্গলময় যে সত্তা তা কিন্তু অবস্থান করছেন। জীবনের আরও অন্যান্য দিক, বাস্তব রূঢ় যে দিকগুলো, যেমন অভাব অনটন, আরও অন্যান্য হিংসা বিদ্বেষ, এই বিষয়গুলো তিনি হয়তো সেভাবে দেখাতেন না। তাই তার বিরোধিতা করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে মহিতলাল মজুমদার থেকে শুরু করে তার বিরোধিতা করছেন, যে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তব বিষয়কে তিনি তুলে ধরছেন না, এরকমভাবে বিরোধিতা করছেন। তবে আমি যারা রবীন্দ্র গবেষক বা ইত্যাদি যারা রয়েছেন, তারা এই বিষয়গুলো আর বিস্তারিত জানবেন। আমি অত্যন্ত সামান্যই একটু বলছি, অতটা এ তো বিশাল বড় একটা জায়গা। যেহেতু আজকে বাংলা সাহিত্যের যে একটা বিষয় যেগুলো আমরা তুলে ধরি, কিন্তু সেটা তো একটা সমুদ্রের মতো সাবজেক্ট, সেটাকে আমরা কখনোই আয়ত্ত করতে পারবো না। হয়তো বাংলা সাহিত্য তো এক বিরাট সমুদ্র, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও এক বিরাট সাগর। একদম একদম একদম। তো অনেকেই মনে করেন যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে সম্মান দিতেন না, ভালোবাসতেন না, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে হিংসা করতেন। আসলে কিন্তু বিষয়টি তা নয়। কেননা কাজী নজরুল ইসলাম 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত তার অগ্নিবীণা কাব্যটি, যে অগ্নিবীণা, এই কাব্যের নামকরণ কাজে এই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্নিবীণা তুমি কেমন করে বাজাও, একদম একদম গান থেকে, যে গান, সে গান থেকে তিনি কাব্যগ্রন্থের নামকরণ করছেন। তারপরে যখন নজরুল ইসলামের এই ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন রকম লেখালেখি, তার পত্রিকা যেমন লাঙল পত্রিকায় বিভিন্ন লেখালেখি, আনন্দময়ীর আগমনে কবিতা লেখা থেকে শুরু করে অন্যান্য লেখালেখির জন্য যখন তাকে সরকার বিরোধিতার জন্য জেলে যেতে হচ্ছে, তখনও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বসন্ত নামের যে নাটক, সেটা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করছেন। তাহলে তাদের মধ্যে দেখ বিরোধিতা যদিও আপাত দৃষ্টিতে মনে হয়, তবু কিন্তু তাদের মধ্যে যে একটা আন্তরিকতা যে ছিল, সেটা কিন্তু এইগুলো থেকে দেখা যায় খুব ভালোভাবে। তাহলে সরাসরি বিরোধিতা, শুধুমাত্র তাদের মধ্যে যে একটা বৈরী সম্পর্ক ছিল, এটা কিন্তু সত্য নয়। না না, একদম। তো প্রথমেই কাজী নজরুল ইসলামের গান দিয়ে যেহেতু কথাটা বলেছিলাম, যে অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিনও পরিচয়। এই যে গানের আড়াল কবিতাটি না, এইটি কিন্তু কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত একটি উপলব্ধি নিয়ে তিনি লিখেছিলেন। কিন্তু আজকে এই প্রসঙ্গে আমি বলছি, কেননা এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসটা আমি প্রথমে একটা ভিডিও করে বলেছিলাম যে শ্রাবণ মাস আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্ক, সে বিষয়ে যেমন শ্রাবণকে নিয়ে তিনি কত গান করেছেন, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, কিংবা আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ইত্যাদি ইত্যাদি। তো এই শ্রাবণ মাসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে চলে যেতে হয়েছে 22শে শ্রাবণ। মানে যে কবির অত্যন্ত প্রিয় এই বর্ষা এবং শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসই ভগবানের কাছে তিনি প্রিয় হয়ে গেছেন। সেটাই বলছিলাম যে গানের আড়ালে পাওয়া নাই তার কোনো পরিচয়। এই কথাটা বলার জন্যই কাজী নজরুল ইসলামের কথাটাকে আমি তুলে ধরলাম, মানে তার ওই গানের আড়াল কবিতার বিষয়টিকে। আমাদের আলোচনায় কোনো ভুল ভ্রান্তি থাকলেও আপনারা শুধরে দেবেন। ধন্যবাদ, নমস্কার।